ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2008 সালে মুক্তিপ্রাপ্ত মিরাকেল অফ গিভিং ফুল মুভির এক্সপ্লেনেশন। মুভি ডিরেক্টর হচ্ছে কিম জিং কিউন। আজ আপনাদের একটি বোকা ছেলে গল্প শোনাবো। ছেলেটির সরলতায় আপনি মুগ্ধ হয়ে যাবেন। ছেলেটি বোকা হলেও সে তার বোনকে অনেক ভালোবাসতো, তবে তার বোন ছেলেটিকে সহ্য করতে পারতো না। এরপরও ছেলেটি তার বোনের জন্য কঠোর পরিশ্রম করে। ছেলেটির করুণ পরিণতিতে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে জিহো নামের একজন ব্যাকগ্রাউন্ড থেকে বলছে, সকলে গ্রামের মতো আমাদের গ্রামে একজন বোকা ছিল। যেহেতু বোকাটি মানসিক প্রতিবন্ধী ছিল, তাই তার কোনো দক্ষতা ছিল না, তবে সে শুধুমাত্র টোস্ট বানাতে পারত। বোকা ছেলেটি কারার জন্য অপেক্ষা করছিল, একদিন তারপর আরেকদিন। এইভাবে সে বেশ কিছু বছর কোনো একজনের জন্য অপেক্ষা করছে। এরপর আমরা একটা মেয়েকে দেখি। মেয়েটি ইউরোপ থেকে কোরিয়াতে আসছে। মেয়েটির নাম জিহো। জিহো যখন তার গ্রামের ভেতর দিয়ে আসছিল, তখন দূর থেকে বোকা ছেলেটি এটা দেখতে পায়। ছেলেটি বিশ্বাসই করতে পারছে না জিহো ফিরে এসেছে। ছেলেটির নাম সাংইয়ং। সাংইয়ং দৌড়াতে দৌড়াতে জিহোর কাছে আসে, তবে জিহো ছেলেটিকে দেখে বিরক্তি হচ্ছিল। জিহো তখনও ছেলেটিকে চিনতে পারেনি। বোকা ছেলেটি শুধু হেসেই চলেছে আর বলছে, এটা জিহো, এটা জিহো। জিহো বলে, আমি কি আপনাকে চিনি? সাংইয়ং বলে, তোমাকে দেখে খুবই ভালো লাগছে। তৎক্ষণাৎ সাংইয়ং বলে, আমি দুঃখিত, আমি তো ভুলে গেছিলাম, আমি আর ভুলে যাব না। তবে জিহো এ কথার কোনো মানেই বোঝে না। সাংইয়ং বলে, ঠিক আছে, আমাদের আবার দেখা হবে। এটা বলে সাংইয়ং হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। একটু জিহো যখন তার বাড়ির একদম কাছে চলে এসেছে, তখন সে সাংইয়ংকে দেখে। সাংইয়ং জিহোকে দেখে লজ্জায় লুকাতে থাকে। সাংইয়ং কোনোভাবে জিহোর সামনে যেতে চায় না। সাংইয়ং এতটাই লজ্জা পেয়েছে যে সে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। জিহো দেখে সাংইয়ং তার একটা জুতা ফেলে গেছে। তখনই একজন ভাঙড়িওয়ালা সাংইয়ং এর জুতোটা নিয়ে যেতে থাকে। জিহো লোকটির কাছে গিয়ে বলে, এই জুতোটা আমার, আমাকে দিয়ে দিন। ভাঙড়িওয়ালা জুতোটা দেয়, তবে জুতোটা এতটাই নোংরা আর ছেঁড়া ছিল, জিহো নাক বন্ধ করে জুতাটা হাতে নেয়। এরপর জুতাটা সে তার লাগেজের সাথে বেঁধে নেয়। একটু জিহো বাড়ির সামনে এসে তার বাবাকে ডাক দেয়। বাড়ির ভেতর জিহোর বাবা ও তার আন্টি টিভি দেখছিল। জিহোর বাবা বলে, আমি মনে হয় জিহোর ডাক শুনলাম। জিহোর আন্টি বলে, আপনি ভুল শুনেছেন, জিহো গত 10 বছর যাবত ইউরোপে আছে, ও কিভাবে এখানে আসবে? জিহো চিৎকার করে আবারও ডাক দেয়। এবার তারা বিশ্বাস করে জিহো এসেছে। তারা তাড়াতাড়ি করে গেটটা খুলে। 10 বছর পর বাবা তার মেয়েকে জড়িয়ে ধরে। আন্টি বলে, জিহো তুমি তো আগের চাইতে অনেক সুন্দর হয়ে গেছো। জিহো বলে, আন্টি তুমি তো আগের মতোই সুন্দর আছো। রাতের বেলা জিহো বারান্দায় আসে। আজ কতদিন পর সে এই জায়গায় এসেছে, তাই জিহো মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে থাকে। নিচ থেকে সে বোকা ছেলেটি লুকিয়ে লুকিয়ে জিহোকে দেখছে। জিহোকে দেখতে পেয়ে সাংইয়ং এর হাসি তো থামছেই না। পরের দিন জিহো জুতা পরে বাইরে বের হচ্ছে। তখনই তার আন্টি বলে, তোর কাছে সাংইয়ং এর জুতা কিভাবে এলো? জিহো বলে, সাংইয়ংটা আবার কে? আন্টি বলে, তোর মনে আছে ওই গাধাটা তো ছোটবেলার বন্ধু ছিল। জিহো বলে, আমার ছোটবেলার বন্ধু? কিন্তু ছোটবেলায় আমার কোনো গাধা বন্ধু ছিল না। একটু জিহো তার গ্রামটি দেখতে বের হয়। 10 বছরে তাদের গ্রামটা অনেক পরিবর্তন হয়েছে। আশেপাশে এখন অনেক কফি শপ হয়েছে। কিছুক্ষণ পর জিহো একটা কফি শপে আসে। জিহো কফি খাচ্ছিল। তখনই জিহো দেখে একটা ছেলে একটা মেয়ের সাথে ফ্লার্ট করছে। জিহো এসবের পরোয়া না করে কফি খেতে থাকে। তখনই সেখানে একটা ছেলে আসে। ছেলেটির নাম সাংসু। সাংসু বলে, তোমাকে নতুন মনে হচ্ছে। জিহো বলে, আমি শুধু এখানে কফি খেতে এসেছি। সাংসু বলে, আমাদেরকে আগে কখনো সাক্ষাৎ হয়েছিল? জিহো বলে, কখনোই না। সাংসু বলে, তুমি হয়তো জানো না এখানে কি কি করা হয়। এখানে মদ আর মহিলা নিয়ে রং তামাশা করা হয়, তাই তোমাকে বলছি, ভালো চাও তো এখনই এখান থেকে চলে যাও। আশেপাশে আরো অনেক কফি শপ আছে। তখন ভেতরে থাকা লোকটি আসে এবং জোর করে জিহোর হাতটা ধরতে যায়। জিহো একটা অস্বস্তিকর পরিবেশে পড়ে যায়। সাংসু বলে, তুমি এখনই চলে যাও, এই মেয়েটা খারাপ কোনো মেয়ে না। সাংসু যেহেতু একটু গ্যাংস্টার টাইপ ছেলে ছিল, তাই লোকটি সেখান থেকে চলে যায়। জিহো সাথে সাথে কফি শপ থেকে বেরিয়ে আসে। একটু জিহো বাড়ির কাছে এসে দেখে সাংইয়ং তাদের বাড়ির দিকে তাকিয়ে আছে। জিহো ভাবে ছোটবেলায় স্কুলে সাংইয়ং এভাবে তাকে দেখতো। এসব ভেবে জিহো খানিকটা খুশি হয়। জিহো সাংইয়ংকে পেছন থেকে ডাক দেয়। সাংইয়ং জিহোকে দেখে চমকে ওঠে। সাংইয়ং একটা খাম্বার পেছনে লুকাতে থাকে। জিহো বলে, তুমি সাংইয়ং তাই না? আমরা তো একই ক্লাসে পড়তাম, আমার নাম জিহো, তুমি এখনো এখানেই থাকো? বোকা ছেলেটি খুবই লজ্জা পাচ্ছে এবং বলছে, সাংইয়ং কোথাও যায়নি। তৎক্ষণাৎ কিছু একটা মনে পড়ে বলে, আমি খুবই দুঃখিত, আমি ভুলিনি, তুমি আমাকে দেখতে চাও না, আমাকে ক্ষমা করো। জিহো বলে, তুমি ক্ষমা কেন চাইছো? সাংইয়ং বলে, তুমি আমাকে দেখতে চাও না। এই বলে সাংইয়ং চলে যায়। যাওয়ার সময় সাংইয়ং তার আরেকটা জুতা ফেলে রেখে যায়। সাংইয়ং একটা জুতা পরে দৌড়াচ্ছে। বোকা ছেলেটি আজ খুবই খুশি।
আজ যে জিহো তার সাথে কথা বলেছে। সাংয়ং দৌড়াচ্ছে আর ভাবছে ছোটবেলায় জিহো পিয়ানো বাজাচ্ছিল। সাংয়ং দরজা থেকে এটা লুকিয়ে লুকিয়ে দেখতো, তবে জিহো সাংয়ং এর দেখা পেত না। একটু পর সাংয়ং ও তার বন্ধুরা মাঠে ফুটবল খেলছে। তখনই তারা দেখে স্কুলে একটা ঘর থেকে অনেক ধোঁয়া বের হচ্ছে। সকলে রুমে এসে দেখে কে একজন জিহোর পছন্দের পিয়ানোটা পুড়িয়ে দিয়েছে। শিক্ষক বলে এই কাজটা কার হতে পারে। পিয়ানোর পাশে দাঁড়িয়ে জিহো খুবই কান্না করছিল। সেখানে থাকা বাচ্চারা বলে স্যার এটা সাংয়ংর কাজ, ও বেশিরভাগ সময় লুকিয়ে লুকিয়ে এই ঘরে আসতো। এটা শুনে জিহো রাগান্বিত চোখে সাংয়ংর দিকে তাকায়। কিছুক্ষণ পর প্রধান শিক্ষিকা সাংয়ংর মাকে ডাক দেয় এবং বলে আপনার সন্তান আগুন লাগিয়েছে। সাংয়ং এর মা বলে আপনি কি শিওর এটা সাংয়ংই করেছে? শিক্ষিকা বলে হ্যাঁ। সাংয়ং এর মা বলে আপনি কিভাবে শিওর হলেন যে এটা আমার সন্তান করেছে? সে অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা এই জন্য, যদিও সে করে থাকে এই জন্য আমার ছেলেকে স্কুল থেকে বের করে দিতে পারেন না। এই কাজটা যদি অন্য কেউ করতো তাহলে কি তাকে বের করে দিতে পারতেন? শিক্ষিকা বলে অন্যান্য অভিভাবকরা আপনার ছেলের বিরুদ্ধে, তাই এখানে আমার কিছুই করার নেই। সাংয়ং এর মা তার হাতটা চেপে ধরে এবং বলে বাবা আমি তোমাকে বিশ্বাস করি, আমি জানি তুমি মিথ্যা কথা বলবে না। সাংয়ং এখন তার মায়ের কথা ভাবছে। মা এখন জান্নাতে এবং আকাশে একটি তারা হয়ে গেছে। তখনই সেখানে সাংসু আসে এবং বলে তুই কি তারা দেখছিস? সাংয়ং বলে হ্যাঁ। সাংসু বলে তোর জুতো আবার হারিয়েছিস? সাংয়ং শুধু হেসে চলেছে। সাংসু বলে আমার সেদিনের কথা খুব মনে পড়ে, যেদিন আমি সহ কয়েকজন স্কুলে সিগারেট খাচ্ছিলাম। তখন তো দরজার উপাস থেকে আমাকে দেখছিলিস। আমি তো ভেবেছিলাম কোন স্যার হয়তো আমাদের দেখে ফেললো, এরপর তোর মা তোকে নিয়ে চলে গেল। এই ব্যাপারটা আমাকে খুবই খারাপ লেগেছিল, আমি তোকে খুব মিস করেছিলাম ভাই। সাংসু চোখ বন্ধ করে এসবই ভাবছে আর পাশে থেকে সাংয়ং কবিতা বলছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। সাংসু বলে তুই এটা 10 বছর ধরে গেয়ে যাচ্ছিস। সাংয়ং এক মনে শুধু কবিতাটি বলতে থাকে। সাংয়ং বলে তুমি আজ কফি শপে যাবে না? সাংসু বলে দিলি তো মুডটা খারাপ করে, চল আরো কিছুক্ষণ এখানে থাকি। এরপর তারা অনেকটা সময় সেখানে কাটায়। পরের দিন সকালবেলা সাংয়ং ঘুম থেকে উঠে উপরের দিকে তাকিয়ে বলছে প্রথমে জিনের জন্য নাস্তা তৈরি করা, চুপচাপ কাজ করতে হবে যাতে জিন জেগে না যায়। একটু সাংয়ং তার বোনের জন্য নাস্তা তৈরি করে। এরপর নাস্তা নিয়ে তার বোনের ঘরের সামনে রাখে এবং দেখে তার ছোট্ট বোনটি এখনো ঘুমাচ্ছে। সাংয়ং সোজা তার দোকানে আসে। সাংয়ং এখানে মূলত টোস্ট বানায়। তার দোকানটা স্কুলের একদম সামনেই। সকলে স্কুলে আসতে শুরু করেছে। জিনকে একটা মেয়ে বলছে তোর কি খিদে পেয়েছে, চল আমরা টোস্ট খাই, তোর ভাইয়ের তো টোস্টের দোকান আছে। এটা শুনে জিন বলে আমি টোস্ট খেতে ঘৃণা করি। এই বলে জিন চলে যায়। সাংয়ং তার বোনের চলে যাওয়া দেখছে। তখনই সেখানে জিহো আসে। সাংয়ং জিহোকে দেখে ঘাবড়ে যায়। জিহো বলে গতকাল তুমি পালিয়ে কেন গেলে? আমার খুবই কষ্ট হয়েছিল। সাংয়ং কোথায় লুকাবে কি করবে কিছুই বোঝে না। জিহো বলে তুমি এমন কেন করছো? তুমি কি ভুলে গেছো আমি কে? যাই হোক আমার জন্য একটা টোস্ট বানাও। সাংয়ং তার কাঁপা কাঁপা হাতে টোস্ট বানাতে শুরু করে। সাংয়ং এতটাই নার্ভাস ছিল যে সে চিনি ঢালার সময় বেশি করে পড়ে যায়। সাংয়ং কোনো মতো করে একটা টোস্ট বানিয়ে জিহোকে দেয়। সাংয়ং ভাবতে থাকে হয়তো টোস্টটা খুব খারাপ হয়েছে। জিহো টোস্ট খেয়ে বলে এটা খুবই মজাদার হয়েছে। এটা শুনে সাংয়ং খুবই খুশি হয়। জিহো বলে এটার মূল্য কত? সাংয়ং বলে ব্যথার জন্য মলম, পেটের জন্য টোস্ট আর ক্যানের জন্য $1। জিহো দুটো জুতা হাতে নেয়। এই জুতাগুলো সাংয়ং এর ছিল। জিহো মূল্য বাবদ সাংয়ং এর হাতে জুতাগুলো তুলে দেয় এবং সেখান থেকে চলে যায়। তখনই সেখানে আরেক কাস্টমার আসে। সাংয়ং হাতে জুতাগুলো নিয়ে হাসতে থাকে। লোকটি বলছে আপনি এই হাতে টোস্ট বানাবেন নাকি? সাংয়ং শুধু জুতা জোড়ার দিকে তাকিয়ে থাকে। একটু পর সাংয়ং সে জুতা জোড়া পরে দৌড়াতে থাকে। সাংয়ং খুশিতে হাসতে থাকে। এদিকে আন্টি জিহোর স্কুলের ছবিটি হাতে নেয়। আন্টি বলে জিহো তো ছোটবেলার কথা মনে আছে, তোর অনেক বন্ধু বান্ধবী ছিল। এই ছবিটাতে অনেক স্মৃতি লুকিয়ে আছে। ছোটবেলায় স্কুলের এক অনুষ্ঠানে তোকে পিয়ানো বাজাতে ডাকা হয়। তুই খুব ভয় পাচ্ছিলিস, যে কারণে তুই স্টেজে উঠে পিয়ানো বাজাতে পারছিলিস না। সেদিন সাংয়ং তোকে জানালা থেকে দেখছিল। জিহো বলে ছবিতে সাংয়ং তো দূরে দাঁড়িয়ে আছে। আন্টি বলে তুই কি জানিস সাংয়ং জন্ম থেকে প্রতিবন্ধী ছিল না। রাতে সাংয়ং এর বাবা গ্যাস চুলা জ্বালিয়েছিল। রাত গভীর হলে ঘরের ভেতর প্রচন্ড গ্যাসের বিষক্রিয়া সৃষ্টি হয়। সাংয়ং এর বাবার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সাংয়ং এর বাবা সাংয়ংকে কোনো মতো বাইরে বের করে দেয়। সাংয়ং বেঁচে গেলেও তার বাবা সেদিন মারা যায়। এই ঘটনায় সাংয়ং এর মাথা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় আর তখন থেকে ছেলেটি এমন হয়ে যায়। রাতের বেলা সাংয়ং জিহোর বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। তখনই জিহো সাংয়ং এর পেছনে আসে। সাংয়ং পেছনে ঘুরে দেখে জিহো। এটা দেখে বোকা ছেলেটি খুবই হাসতে থাকে। সাংয়ং বলে আমি দুঃখিত, এক্ষুনি চলে যাব। এই বলে সাংয়ং চলে যাচ্ছিল। জিহো পেছন থেকে ডাক দিয়ে বলে এখানে দাঁড়াও। সাংয়ং দাঁড়িয়ে যায়। জিহো বলে কেন তুমি আমার থেকে পালিয়ে যাচ্ছ? সাংয়ং পেছনে ঘুরে বলে জিহো আমাকে দেখতে চায় না, জিহো আমাকে চলে যেতে বলেছিল। জিহো একটু অবাক হয়ে বলে আমি বলেছিলাম? যাই হোক আমার সেটা মনে নেই, জানি না আমি তোমাকে কি বলেছিলাম, তুমি এসে ভুলে যাও, এরপর থেকে পালিয়ে যেও না। সাংয়ং বলে সত্যি বলছো? এই বলে সাংয়ং হাসতে থাকে আর বলছে আমাকে তাহলে পালাতে হবে না, আমি এখানে থাকতে পারবো। জিহো বলে তুমি কি খুশি? সাংয়ং বলে হ্যাঁ আমি অনেক খুশি। সাংয়ং শুধু হেসে চলেছে। জিহো সাংয়ং এর জুতা দেখে
দেখে বলে, তোমার জুতাগুলোর এই অবস্থা কেন? সাংইয়ং বলে, এটা জিও আমায় দিয়েছে। জিও সাংইয়ং এর পা থেকে তার জুতাগুলো খুলে নেয়, একটু করে একজোড়া নতুন জুতা নিয়ে আসে এবং নিজ হাতে পরিয়ে দেয়। সাংইয়ং জুতা পরে তো মহা খুশি। হঠাৎ সাংইয়ং এর হাসিটা বিলীন হয়ে যায়। সাংইয়ং এর মনে পড়ে যায় ছোটবেলার কথা। সেদিন পিয়ানো পোড়ানোর অপরাধে জিও খুবই রেগেছিল এবং বলছিল, তুমি তাহলে আমার পিয়ানোতে আগুন দিয়েছো, এক্ষুনি চলে যাও, আর কখনো তোমাকে দেখতে চাই না, তুমি কখনো আমার সামনে আসবে না। আর এই জন্য সাংইয়ং এতদিন জিওর থেকে পালিয়ে বেরিয়েছে। বাড়িতে এসে সাংইয়ং জুতাগুলো পরে আঙিনায় পায়চারি করছে। তখনই জিন স্কুল থেকে আসে এবং বলে, তুই এসব কি করছিস? সাংইয়ং কাঁপা কাঁপা কণ্ঠে বলে, এই জুতো আমাকে জিও দিয়েছে, তাই আমি এটা ভালো করে পরছি। জিন বলে, তোর আগের জুতা জোড়া কই? সাংইয়ং কিছুই বলতে পারে না। জিন বলে, গাধা কোথাকার। এটা বলে জিন ঘরের ভেতর চলে যায়। সাংইয়ং বোকা হলেও সে অনেক কিছু বুঝতে পারে। বোনের মুখে গাধা কথাটা সে মেনে নিতে পারেনি। তখনই আকাশ থেকে তুষার পড়তে শুরু করে। প্রচন্ড তুষারপাতে সাংইয়ং আকাশের দিকে তাকিয়ে হাসতে থাকে। কিছুক্ষণ পর জিহো তুষার দেখতে বারান্দায় আসে। জিহো দেখে তার বাড়ির নিচে সাংইয়ং এসেছে। সাংইয়ং তার দেওয়া জুতাগুলো পরে পায়চারি করছে। সাংইয়ং এর এসব কাণ্ড কারখানা দেখে জিহো খুবই হাসতে থাকে। জিহো সোজা নিচে চলে আসে এবং বলে, তুমি এসব কি করছো? সাংইয়ং বলে, আমাকে জিহো বলেছে আমি তাকে দেখতে পারবো। জিহো, আমি তোমাকে এখন দেখছি। সাংইয়ং এসব বলতে থাকে আর পায়চারি করতে থাকে। জিহো বলে, এটা আমার দেখা সব থেকে সুন্দর হাঁটা। সাংইয়ং হেসে চলেছে। জিহো বলে, তুমি এটা দেখানোর জন্য এত দূরে এসেছো? সাংইয়ং বলে, জিওর পিয়ানোর সুর তুষারপাত সৃষ্টি করে। জিওর পিয়ানো বাজানো অনেক সুন্দর। জিহো বলে, তুমি আমার পিয়ানো বাজানো মনে রেখেছো? জিহো আরো বলে, সাংইয়ং আমাদের কি ডেটে যাওয়া উচিত? সাংইয়ং বলে, ডেটটা আবার কি? জিহো বলে, তোমার হাঁটা দেখে আমারও হাঁটতে ইচ্ছা করছে। এখন তো তুষার পড়ছে, চলো এটা উপভোগ করা যাক। এই বলে তারা দুজনে হাঁটতে বের হয়। এদিকে সাংসুকে একটা মেয়ে বলছে, আজ তো তুষার পড়ছে, আজ আমি কাজ করতে চাই না। মেয়েটির নাম হিয়ং। হিয়ং এ কফি শপে কাজ করে। সাংসু বলে, তাহলে তুমি বাড়ি যাও। এই শুনে হিয়ন বলে, চলো আমরা কোথায় যাই, একসাথে ড্রিঙ্ক করি। সাংসু বলে, তোমাকে তো বললামই, তুমি এখন চলে যাও। হিয়ন বলে, আমরা অন্যান্য সাধারণ মানুষদের মতো ড্রিঙ্ক করব। সাংসু রাজি হয়। হিয়ন বাড়িতে এসে তৈরি হতে থাকে। তখনই কফি শপের মালিক ফোন করে এবং বলে, আজ তুষারপাত হচ্ছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। হিয়ন বলে, আজ আমি যেতে পারবো না। শপের মালিক বলে, তুমি আসবে কি আসবে না এটা তোমার উপর কখনোই নির্ভর করে না, এখনই আমার সাথে দেখা করো। এদিকে জিহো আর সাংইয়ং নাস্তা করছে। জিহো বলে, আমি এই ঘটনার পর দীর্ঘ সময় ভেঙে পড়েছিলাম। ভেঙে পড়ার কথা শুনে সাংইয়ং অস্থির হয়ে ওঠে। এটা দেখে জিহো বলে, তুমি জানো আমি রুটি বানাতে পারি? জিহো পাশে বসে রুটির বর্ণনা দিচ্ছে। সাংইয়ং শুধু হেসেই চলেছে। জিহো আরো বলে, আমার হাতে রান্না ভালো, কিন্তু জীবনে 20টা বছর পিয়ানো বাজানো আমি এখন একটি অক্ষরও বাজাতে পারছি না। এটি এখন আমার কাছে খুবই ভয় লাগে, এমনকি এটি নিয়ে আমি ভাবতেও পারছি না। এখন আমি বুঝছি না কি করব, আমার কি বা করা উচিত। সাংইয়ং শুধু হেসেই চলেছে। এদিকে সাংইয়ংদের বাড়ির সামনে ভাঙড়িওয়ালা এসেছে। ভাঙড়িওয়ালা একজোড়া ছেঁড়া জুতো বাড়িতে ছুঁড়ে মারে। জিন তখন বসেই ছিল। জিন জুতা জোড়া স্টোর রুমে রেখে দেয়। এখানে সাংইয়ং এর আরো অনেক জুতা আছে, তবে সবগুলো ছেঁড়া ছিল। কিছুক্ষণ পর সাংসু হিয়নকে ফোন করে, কিন্তু হিয়নের ফোন বন্ধ ছিল। একটু জিহো যখন বাড়ি ফিরছিল তখন তার সাংইয়ং এর কথা মনে পড়তে থাকে। সাংইয়ং তার বাড়ির সামনে পায়চারি করছিল। জিহো সাংইয়ং এর মতো পায়চারি করতে শুরু করে। তখনই সামনে সাংসু চলে আসে। সাংসু বলে, এই যে কফি খাওয়া মেয়ে, চারপাশ দেখে শুনে চইল। জিহো বলে, তোমার ব্যবসা কেমন চলছে? আমি কিন্তু এখনো ভালো সব পাইনি। যদি আমি তোমাদের কফি শপে যাই তাহলে কি সমস্যা হবে? এই বলে জিহো চলে যায়। এরপর সাংসু সোজা সাংইয়ংদের বাড়িতে আসে এবং সাংইয়ংকে ডাকতে থাকে। সাংইয়ং সাংসুকে বলে, আমি এক্ষুনি আসছি। কিছুক্ষণ পর তারা দুজনে একটা দোকানে আসে। সাংসু ড্রিঙ্ক বেশি করাতে সে মাতলামো করতে শুরু করে। এই জন্য সাংইয়ং তাকে কাঁধে করে নিয়ে আসতে থাকে। তখনই তাদের হিয়নের সাথে দেখা হয়। হিয়নের এটা দেখে মনটা খুব খারাপ হয়ে যায়। এখন তো তার সাংসুর সাথে থাকার কথা ছিল। সাংইয়ং সাংসুকে তাদের বাড়িতে নিয়ে আসে। পরের দিন জিন বেরোনোর সময় তার পা লেগে নাস্তাগুলো পড়ে যায়। এই জন্য জিন বলে, প্রতিদিন কেন যে এইসব রাখে, আর দেখতে ভালো লাগে না। শব্দ শুনে সাংসুর ঘুম ভাঙে। সাংসু বাইরে এসে জিনকে দেখে। সাংসু বলে, সাংইয়ং কোথায়? জিন বলে, সাংইয়ং দোকানে গেছে। এটা শুনে সাংসু বলে, তুমি এখনো ওর নাম ধরে ডাকো? জিন বলে, এখানে তোমার নাস্তা রাখা আছে। সাংসু বলে, এখানে তো তোমার জন্য নাস্তা আছে। জিন বলে, আমি ওসব বালছাল খাই না। সাংসু কিছুটা রেগে গিয়ে বলে, তুমি এভাবে কেন কথা বলছো? তোমার ভাই তো তোমার জন্য বানিয়েছে। জিন বলে, সে টোস্ট ছাড়া আর কি বা বানাতে পারে? তুমি চলে যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিও। এই বলে জিন চলে যায়। জিন স্কুলে আসছে। সাংইয়ং তার বোনের দিকে তাকিয়ে আছে, অথচ একটিবারের জন্য জিন তার ভাইয়ের দিকে তাকায় না। প্রতিদিনের মতো সাংইয়ং আজও তার বোনের চলে যাওয়া দেখে। সাংইয়ং ভাবতে থাকে, তার মা তাকে বলেছিল একজন বড় ভাইয়ের তার বোনের সব দায়িত্ব নিতে হয়। আমি যখন থাকবো না তখন তোমাকে জিনের যত্ন নিতে হবে। তুমি আমার একমাত্র সম্বল।
কৌশল যা আমি জিনের জন্য রেখে যাচ্ছি। সাংয়ং সেদিন মনে মনে বলেছিল, তুমি জানো না মা, আমি কখনো কাঁদি না। পরবর্তীতে জিহো সাংশুর সাথে দেখা করতে আসে। জিহো বলে, আজকাল আমি আমার পুরনো বন্ধুর সাথে সময় কাটাই। যদিও সে একটু নোংরা হয়ে থাকে, এই জন্য তার সাথে কথা বলতে একটু সমস্যা হয়, তবে তার হাঁটার ধরন অনেক মজার। আমি যখন তার সাথে থাকি তখন মনের ভেতর থেকে আমি শান্তি অনুভব করি। সাংশু বলে, তুমি সাংয়ং এর কথা বলছো? জিহো বলে, তুমি কিভাবে জানলে? তাকে কি তুমি চেনো? সাংশু বলে, মনে হয় তুমি আমাকে চেনোনি। সাংয়ং আমার সব থেকে ভালো বন্ধু। সাংয়ং এ তোমায় এখানে নিয়ে এসেছে। জিহো বলে, আমি তোমার কথা ঠিক বুঝলাম না। সাংয়ং এর সাথে কি খারাপ কিছু ঘটেছিল? সাংশু বলে, তুমি তাকে জিজ্ঞাসা কইরো, সে কখনো মিথ্যা কথা বলে না। তখনই সেখানে কফি শপের মালিক চলে আসে। মালিকের নাম মিস্টার কিম। মিস্টার কিম তাদের দুজনকে এইভাবে দেখে বলে, ডেটিং করছো নাকি? আমি কি তবে তোমাদের বিরক্ত করলাম? সাংশু, তুমি কি কাজে ফাঁকি দিচ্ছ? মিস্টার কিম জিহোকে বলে, তুমি কি ভাবছো এটা একটা ক্যাফে? জিহো বলে, আমার চলে যাওয়া উচিত। এই বলে জিহো কফি শপ থেকে বেরিয়ে আসে। জিহো বাড়ির কাছে এসে দেখে সাংয়ং আজও তার জন্য অপেক্ষা করছে। সাংয়ং একটা কবিতা বলছে। তখনই জিহো ছোটবেলার কথা মনে পড়ে। সেদিন যখন জিহো স্কুলে অনুষ্ঠানে পিয়ানো বাজাতে পারছিল না, তখন জানালা দিয়ে সাংয়ং চিৎকার করে কবিতা বলছিল, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। সাংয়ং এর কবিতা শুনেই জিহো সেদিন পিয়ানো বাজাতে পেরেছিল। এটা দেখে সাংয়ং সেদিন খুবই খুশি হয়। এরপর জিহো ও সাংয়ং একটা উঁচু জায়গায় আসে। জিহো বলে, আমি শুনেছি তুমি এখানে আসতে, তুমি কেন এখানে আসতে? সাংয়ং বলে, আমি তারাদের দেখতে আসতাম। এই জায়গাটা অনেক উঁচু, তাই এখান থেকে আকাশ পরিষ্কার দেখা যায়। আর তুমি আসছো কিনা সেটাও দেখতাম। জিহো বলে, আমার জন্য তুমি বসে থাকতে? এতটা সময় তুমি আমার জন্য অপেক্ষা করেছিলে? সাংয়ং বলে, হ্যাঁ, সেদিন অনেকটা রাত তারা গল্প করছিল। এদিকে হিয়ন সাংসুর কাছে এসে বলে, আমি এসব ছেড়ে দেব, আমি আর নিতে পারছি না। সাংসু বলে, তোমার মন যেটা চাই সেটাই করো। পরের দিন জিওর বাবা সাংয়ং এর দোকানে আসে। জিওর বাবা বলে, তোমার টোস্টটা খেতে খুবই ভালো লাগে, এটার জন্য সারা রাত অধীর আগ্রহী ছিলাম। সাংয়ং লজ্জায় বলে, ব্যথার জন্য মলম, পেটের জন্য টোস্ট, কেনার জন্য $1। সেখানে থাকা আরো অনেকেই সাংয়ং এর টোস্টের প্রশংসা করতে থাকে। সাংয়ং লজ্জায় লাল হয়ে যায়। একটুবার জিন ক্লাসের টেবিলে মাথা রেখে শুয়েছিল। তখন তার বান্ধবীরা তাকে ডাক দেয় এবং বলে, তুই কি ঠিক আছিস? তোকে দেখে ঠিক মনে হচ্ছে না। জিন বলে, আমি ঠিক আছি, শুধু একটু ক্লান্ত লাগছে। এই বলে জিন বাইরে যায়। স্কুল ছুটি দেওয়া হয়। বোকা ছেলেটি তার বোনের জন্য অপেক্ষা করছে। এদিকে জিন তার ভাইয়ের দোকানের পাশে দাঁড়িয়ে আছে। তখনই তার বান্ধবীরা এসে বলে, জিন তুই কি অসুস্থ? জিন কিছু না বলে উল্টো দিকে হাঁটা দেয়, মানে তার ভাইয়ের সামনে দিয়ে যায় না। সন্ধ্যা হয়ে যায়। স্কুলের মেইন গেটে তালা মেরে দেওয়া হয়, কিন্তু সাংয়ং এখনো দোকানে বসে আছে। সারাদিনের ক্লান্তিতে সাংয়ং এর খুবই ঘুম পাচ্ছে। তবুও সাংয়ং এখনো বসে আছে, কারণ সে যে তার বোনকে এখনো যেতে দেখেনি। সাংয়ং ঘুমের ঘরে তার হাতটা গরম কড়াইয়ের উপর রাখে। এতে সাংয়ং হাতে ছেঁকা খায়। বোকা ছেলেটি যন্ত্রণায় ছটফট করতে থাকে। সে কোনোভাবে নিজেকে সামলিয়ে নেয়। তখনই সেখানে জিও এসে বলে, তুমি এখনো দোকান বন্ধ করনি? সাংয়ং বলে, জিন এখনো ফিরে আসেনি। জিহো বলে, সন্ধ্যা তো হয়ে গেছে, এখনো ওর জন্য অপেক্ষা করছো? একটু তারা দুজনই বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে। জিহো বলে, তুমি একদমই চিন্তা করো না, জিন ঠিক বাড়িতে চলে আসবে। ভোর থেকে এখন পর্যন্ত তুমি কি ক্লান্ত হও না? সাংয়ং হেসে উত্তর দেয়, ভোর থেকে এখন পর্যন্ত আমি ক্লান্ত হই না। এরপর তারা সাংয়ং এর বাড়িতে আসে। সাংয়ং দেখে তার বোনের ঘরে আলো জ্বলছে, এর মানে জিন ঘরে আছে। এটা দেখে সাংয়ং খুশিতে চিৎকার করতে থাকে। সে দৌড়ে গিয়ে তার ছোট্ট বোনটির ঘরের দরজাটা খোলে এবং জিন বলে ডাক দেয়। জিন রেগে গিয়ে উত্তর দেয়, তুই এখানে কি করছিস? তোকে বলছি না আমার রুমে না আসতে? নিজের খেয়াল আমি রাখতে পারি, তুই এখনই আমার ঘর থেকে বের হয়ে যা। সাংয়ং বলে, আমি দুঃখিত। সাংয়ং মন খারাপ করে বাইরে বের হয়। তবে সে খুব খুশি ছিল, তার বোন তো ভালোভাবে বাড়ি ফিরেছে। জিহো দূর থেকে এসবই দেখছিল। জিহো বলে, এখন তবে আমি বাড়ি যাই। সাংয়ং জিহোকে হাত নেড়ে বিদায় জানায়। সাংয়ং এর হাত তো পোড়া ছিল। এটা দেখে জিহো কাছে এসে বলে, হাতটা তুমি কিভাবে পুড়লে? জিহো খুবই অস্থির হয়ে ওঠে। সাংয়ং বলে, গরম কড়াইয়ে হাত লেগেছিল। জিহো বলে, তোমার খুবই ব্যথা করছে তাই না? জিহো বাড়িতে থাকা ওষুধ সাংয়ং এর হাতে লাগিয়ে দেয় এবং হাতটা ব্যান্ডেজ করে দেয়। এরপর জিহো বাড়িতে যাওয়ার সময় বলে, সাংয়ং আমি চলে গেলে তুমি এখন কি করবে? সাংয়ং বলে, আমি এখন দাঁত ব্রাশ করব, এরপর আমি ঘুমিয়ে পড়ব। মা বলেছে সবসময় দাঁত ব্রাশ করতে। একটু জিহো সাংয়ং এর মাথাটা ধুয়ে দিচ্ছে। সাংয়ং পানিতে দেখে তার মা তার মাথাটা ধুয়ে দিচ্ছে। সাংয়ং বলে, মা তুমি কি জান্নাতে ভালো আছো? আমি তোমাকে অনেক মিস করি মা। এরপর জিহো সাংয়ং এর চুলগুলো ঠিক করে দিচ্ছে। সাংয়ং শুধু হেসে চলেছে। জিহো বলে, তুমি তো অনেক হ্যান্ডসাম, সবসময় এভাবে পরিচ্ছন্ন থাকবে। জিহোর কথা শুনে সাংয়ং শুধু হেসেই চলেছে। জিহো চলে যায়। সেদিন সারাটা রাত সাংয়ং ঘুমায় না। সাংয়ং ব্যান্ডেজ দেখছিল আর পায়চারি করছিল। সাংয়ং আবারও সেই কবিতাটি বলতে থাকে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর।
এদিকে জিও বাড়ি আসার সময় সেম কবিতাটি বলতে থাকে। আসলে জিও সাংয়ংকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন সকালবেলা সাংয়ং প্রতিদিনের মতো আজও তার বোনের জন্য নাস্তা নিয়ে আসে। সাংয়ং বলে, তুমি কি উঠে গেছো? আমি চলে যাচ্ছি। জিন, তুমি কি উঠে গেছো? ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সাংয়ং দোকানে চলে যায়। জিন জেগেই ছিল। সে প্রচন্ড পেটের ব্যথায় ছটফট করছে। এই অবস্থায় জিন বলছে যে নিজের খেয়াল ঠিকমতো রাখতে পারে না, সে আমার খেয়াল কিভাবে রাখবে। সাংয়ং দোকানে টোস্ট বিক্রি করছে। প্রতিদিনের মতো আজও সাংয়ং এর ব্যস্ততার শেষ নেই। এত ব্যস্ততার পরেও সাংয়ং তার বোনের কথা ভোলেনি। সাংয়ং এর দু চোখ শুধু তার বোনকে খুঁজছে। তবে সময় অনেক পেরিয়ে গেলেও জিন এখনো স্কুলে আসেনি। তখনই তার সামনে দিয়ে জিন স্কুলে যাচ্ছে। সাংয়ং ডাক দিয়ে বলে, জিন, তোমার দেরি কেন? তুমি কি অসুস্থ? জিন তার ভাইকে বলে, আমার সাথে কথা বলবি না। জিন হাঁটা শুরু করে। জিনের পেট খুবই ব্যথা করছিল, তাই জিন তার পেট চেপে ধরে স্কুলে আসছে। এদিকে মিস্টার কিম হিয়নকে ফোন দিয়ে বলে, তুমি কোথায় আছো? হিয়ন বলে, তাতে আপনার কি? আমি আপনার বাকি টাকা পরিশোধ করে দেব, তাই আমাকে আর খুঁজতে আসবেন না। আর দয়া করে সাংসুকে এর মধ্যে জড়াবেন না। মিস্টার কিম বলে, আমার কাছে তোমার কিছু গোপন ছবি আছে, আমি কি সেগুলো অনলাইনে ছড়িয়ে দেব? এটা শুনে হিয়ন খুবই ভেঙে পড়ে। এদিকে টিফিনের সময় জিনের বান্ধবীরা টোস্ট খেতে এসেছে। তারা কথায় কথায় বলে দেয় জিন খুবই অসুস্থ, সে ক্লাসে পড়ে আছে। এটা শুনে সাংয়ং যেন বিশ্বাসই করতে পারছে না। তার পৃথিবীটা যেন অন্ধকার হয়ে আসছে। তখনই একজন এসে বলে, আমার জন্য চমৎকার করে একটা টোস্ট বানাও। সাংয়ং সেদিকে খেয়ালই নেই। সাংয়ং নিজের মনে বিড়বিড় করতে থাকে। এরপর সে জিন বলে জোরে একটা চিৎকার দেয়। সাংয়ং চিৎকার করতে করতে দোকান থেকে বের হয়। সাংয়ং এর চিৎকার যেন থামছেই না। সে দৌড়াতে থাকে আর তার বোনকে ডাকতে থাকে। এই বোকা ছেলেটি তার বোনের অসুস্থতা মেনে নিতে পারছে না। সাংয়ং চিৎকার করতে করতে স্কুলের ভেতরে আসে। ক্লাসে এসে দেখে তার কলেজের বোনটি নিস্তেজ হয়ে পড়ে আছে। সাংয়ং তার বোনকে পিঠে নিয়ে পথ চলতে শুরু করে। স্কুলের শিক্ষিকা বলে, আপনি কে আর জিনকে কোথায় নিয়ে যাচ্ছেন? সাংয়ং বলে, আমি সাংয়ং, জিন আমার বোন, আমি জিনের ভাই। বোকা ছেলেটি বোনকে কাঁধে নিয়ে দৌড়াতে থাকে আর কান্না করতে করতে বলছে, জিন আমার বোন, আমি তার ভাই। এসব বলতে বলতে তার দোকানের সামনে দিয়ে হাসপাতালে যায়। দোকানে তখন সেই লোকটি ছিল। একটু পর ডাক্তার বলে, আমরা জিনের চিকিৎসা করব, তুমি কোনো চিন্তা করো না, টেস্টের রেজাল্ট পেতে সময় লাগবে। যাও, তুমি এখন বিশ্রাম নাও। তোমার জুতার আবার কি হলো? সাংয়ং তার জুতা জোড়া হারিয়ে ফেলেছে। এদিকে সাংসু দোকানে এসে সাংয়ংকে খুঁজতে থাকে। দোকানে থাকা লোকটি বলে, সাংয়ং কিছুক্ষণ আগে দৌড়ে চলে গেল, সাথে একটা সুন্দরী মেয়ে তার পিঠে ছিল। সাংসু বুঝতে পারে সুন্দরী মেয়েটা জিন ছিল। সাংসু সোজা হাসপাতালে চলে আসে। সাংসু বলে, আমি এখানে আছি, তুই এখন বাড়ি যা, তোর বোন ভালো হয়ে যাবে। সাংয়ং বলে, তুই জিনের খেয়াল রাখিস। সাংসু বলে, অবশ্যই খেয়াল রাখবো, তুই এখন বাড়ি যা। সাংয়ং একই কথা আবার বলতে থাকে। সাংসু বুঝতে পারে সাংয়ং কখনোই বাড়ি যাবে না। বোকা ছেলেটির ক্লান্তিতে চোখ বুজে আসে। কিছুক্ষণ পর সাংসু হিয়নের সাথে কফি শপে দেখা করতে আসে। সাংসু বলে, তোমাকে দেখে আমার ভালো লাগছে, চলো একদিন একসাথে ড্রিঙ্ক করি। হিয়ন বলে, এখন করলে কেমন হয়? এদিকে সাংয়ং এর ঘুম ভাঙলে দেখে সে জিওর কাঁধে শুয়ে আছে। এটার জন্য সাংয়ং ক্ষমা চায় এবং বলে, আমি তোমার দেওয়া জুতাগুলো হারিয়ে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। জিও বলে, এটা কোনো ব্যাপার না, তোমাকে আরেক জোড়া জুতা দিব। জিও আরো বলে, আমি এখন বাড়ি যাব, বাইরে না ঘুমিয়ে ভেতরে যাও, জিনের বেডের পাশে আরেকটা বেড তো আছে। সাংয়ং হেসে বলে, ওর কাছে যাওয়াও পছন্দ করে না। এদিকে সাংসু হিয়নকে বলে, তুমি আবার কেন ফিরে এলে? তবে হিয়ন সাংসুকে কিছুই বলে না। তখন মিস্টার কিম সেখানে চলে আসে এবং হিয়নকে বলে, আমাকে তুই বলেছিলিস সাংসুকে কিছু না বলতে, এখন তো তুই নিজে তাকে বলেছিস। আমি জানি তুই সাংসুকে পছন্দ করিস, তুই কি করবি আমি জানি না, তুই আমার টাকা যতক্ষণ শোধ করবি না ততক্ষণ তুই আমার। এইসব সাংসু মোটেও সহ্য করতে পারেনি। সাংসু মিস্টার কিমকে প্রচন্ড ভাবে মারতে শুরু করে এবং বলে, ওর কাছে আর কখনোই আসবি না। হিয়ন বলে, ওর কাছে নাকি আমার গোপন ছবি আছে, আমি জানি না এটা সে কিভাবে তুলেছে। এটা শুনে সাংসু আরো রেগে যায় এবং বলে, ছবিগুলো এক্ষুনি দে। মিস্টার কিম ছবিগুলো দেয় না। সাংসু বলে, হিয়ন চলো আমরা চলে যাই, তোমার এই ছবিগুলো আমি উদ্ধার করবই। পরবর্তীতে সাংয়ং দেখে তার জন্য কেউ জুতা পাঠিয়েছে। সাংয়ং জুতার ভিতরে একটা কাগজ পায়। কাগজটাতে লেখা ছিল, কথা দাও এই জুতা জোড়া তুমি হারাবে না। সাংয়ং হাসতে থাকে। সে বুঝতে পেরেছে এই জুতা জোড়া জিহো পাঠিয়েছে। সাংয়ং জুতাগুলো হাতে নিয়ে এর ঘ্রাণ নিতে থাকে। এদিকে ডাক্তার জিনকে বলছে, সাংয়ং বলল তুমি তোমার কাছে তাকে আসতে দাও না। ছেলেটা সেই পুরনো একটা জ্যাকেট আর প্যান্ট পরে থাকে। ছোটবেলা থেকে আমি তাকে চিনি, সে প্রতিদিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আমি আশ্চর্য হতাম যে ছেলেটা এত কঠোর পরিশ্রম কেন করছে, এটা শুধু কি টাকার জন্য? আমি তো কখনো ওকে বাজার খরচ করতে দেখিনি, কিন্তু আমি এখন সবকিছু বুঝতে পারছি। আমি তো দেখলাম সে হাসপাতালে সকল বিল পরিশোধ করেছে, তখনও তার মুখে হাসি ছিল। এখন আমি বুঝতে পারছি
কেন সে এতটা পরিশ্রম করেছিল। তখন সাংয়াং দরজা থেকে বলছে, জিন তুমি ঘুম থেকে উঠে গেছো? আচ্ছা আমি এখন চলে যাচ্ছি। জিন তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। জিনের চোখ দুটো মায়ায় ভরা ছিল। কিছুক্ষণ পর ডাক্তার বলে, আমি পরীক্ষা করে দেখলাম তোমার কিডনি তার সাথে মিলছে না। সাংয়াং অস্থির হয়ে বলে, কিন্তু আমি তো তার ভাই, জিন আমার বোন। ডাক্তার বলে, আমরা একটা উপায় খুঁজে বের করব। সাংয়াং শুধু বলেই চলেছে, আমি ওর ভাই। বোকা ছেলেটি এসব সহ্যই করতে পারছে না। এদিকে হিয়ন কিছু টাকা কিমকে দিয়ে বলে, বাকি টাকাগুলো আমি পরিশোধ করে দেব, আমার ছবিগুলো ফেরত দিন। কিম একটা ছবি হিয়নকে দেয়। হিয়ন দেখে এটা তার ভালো ছবি। কিম বলে, আমি তোমাকে কখনো জোর করতে চাইনি, আমি সত্যি তোমায় ভালোবাসতাম। হিয়ং ছবিটা ছিঁড়ে টুকরো টুকরো করে বলে, এত কিছু করেও আপনি আমাকে এমন কথা বলতে পারেন না। আমাকে এই বালছাল প্রেম সম্পর্কে বলবেন না, আমাকে আপনি কখনোই সম্মান দেননি। এই বলে হিয়ন চলে যাচ্ছিল। মিস্টার কিম বলে, তুমি কি সত্যি সাংসুকে ভালোবাসো? হিয়ন কিছু না বলে চলে যায়। পরের দিন ডাক্তার বলে, সাংসু জিনকে কিডনি দিতে পারবে। এটা শুনে সাংয়াং খুশিতে চিৎকার করতে থাকে। সে শুধু বলতে থাকে, সাংসু তার কিডনি জিনকে দিবে। একটু পর সাংয়াং দরজায় দাঁড়িয়ে বলছে, জিন আমি খুবই দুঃখিত, আমার উচিত ছিল তোমাকে কিডনি দেওয়া, কারণ আমি তোমার ভাই। আমি দুঃখিত আমি দিতে পারলাম না, তবে কিডনির ব্যবস্থা হয়ে গেছে। আমার বন্ধু সাংসু তোমাকে কিডনি দেবে। জিন তার ভাইকে ভেতরে আসতে বলে। সাংয়াং ভয়ে ভয়ে ভেতরে আসে। বোকা ছেলেটি খুব খুশি, তার বোন যে তাকে ডেকেছে। জিন দেখে সাংয়াং এর হাতে ব্যান্ডেজ করা। জিন বলে, তোর হাতে এটা কি হয়েছে? সাংয়াং হাত পেছনে লুকিয়ে বলে, কই কিছু হয়নি তো। জিন বলে, তোর হাতে কিভাবে ব্যথা পেলি? কেন তুই সবসময় গাধার মতো আঘাত পাস ভাইয়া? তুই সবসময় হোঁচট খেয়ে পড়ে যাস, আবার উঠে পড়িস, তবুও তুই আমার এত ভালো যত্ন নিচ্ছিস। জিন এই প্রথম তার ভাইয়ের জন্য কান্না করছে। বোকা ছেলেটি কি বলবে বুঝতে পারছে না। রাতের বেলা জিও আর সাংয়াং আকাশের তারা দেখছে, তবে আজ আকাশে কোনো তারাই ওঠেনি। সাংয়াং এর জন্য মন খারাপ করে থাকে। জিও বলে, আজ মেঘলা আকাশ, তাই তো তারা ওঠেনি। সাংয়াং বলে, বাবা মা তোমরা দেখো, জিন আমাকে এখন পছন্দ করে। মানুষ মারা গিয়ে তারা হয়ে যায়, আমার বাবা মাও তারা হয়ে গেছে। জিও বলে, সব ঠিক হয়ে যাবে। সাংয়াং বলে, জিও আমাকে পিয়ানো বাজিয়ে শোনাও। জিওর পিয়ানোর সুর তারাগুলোকে নামিয়ে আনবে। জিও বলে, পিয়ানো বাজানো আমার কাছে কঠিন একটা কাজ। সাংয়াং বলে, জিওর পিয়ানোর সুর পৃথিবীকে সুন্দর বানায়। সাংয়াং কখনো মিথ্যা বলে না, আমি তারাগুলো দেখতে চাই, বাবা মাকে দেখতে চাই। জিও বলে, আকাশে মেঘ আছে, তাই তারাগুলো তুমি দেখতে পাবে না। সাংয়াং তখন বলে, তাহলে পিয়ানো বাজিয়ে তারাগুলোকে নিয়ে এসো। জিও বলে, যদি পারতাম তাহলে আমি তাই করতাম। এদিকে সাংসু কিমের কাছে এসেছে। কিম বলে, তুই কি ভয় পেয়েছিলিস যখন বলেছিলাম তোকে মেরে ফেলবো? সাংসু বলে, ছবিগুলো দিয়ে দিন। কিম বলে, আমাকে খারাপ কিছু করতে বাধ্য করিস না, কেন এসবের মধ্যে নিজেকে জড়াচ্ছিস? সাংসু বলে, আপনার মতো বাজে লোক হিয়নের জীবনে থাক, এটা আমি কখনোই চাই না, তাই ভালো জানতো ছবিগুলো দিয়ে দে। কিম বলে, আগামীকাল আসিস। সাংসু বলে, আমি যতদিন ছবিগুলো না পাচ্ছি ততদিন আসতে থাকবো। এই বলে সাংসু চলে যাচ্ছিল। তবে যাওয়ার আগে বলে, এই লিটল স্টার ক্যাফে বন্ধ করুন, আপনাকে এইসব মানায় না। এইসব শুনে কিম খুবই রেগে যায় এবং সে সাংসুকে মেরে ফেলার জন্য দুজনকে হায়ার করে, কিন্তু এই দুজন সাংসুকে চেনেই না। পরের দিন সাংইয়ং দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। তখনই সেখানে হিয়ন এসে সাংসুর কথা জিজ্ঞাসা করে। হিয়ন খুবই ঘাবড়েছিল। সাংইয়ং হাসপাতাল দেখিয়ে দেয়। রাতের বেলা সাংইয়ং তার বোনের জন্য ওষুধ আর ব্যান্ডেজ নিচ্ছে। আজ রাতে তার বোনের যে অপারেশন, সে তার মায়ের একটা ছবিও সাথে নেয়। এরপর সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তখনই সাংইয়ংকে সেই দুজন গুন্ডা পেছন থেকে ডাক দেয় এবং বলে, তোমার নাম কি সাংসু? সাংইয়ং দেখে লোকগুলোর হাতে অস্ত্র। সাংইয়ং বোকা হলে বুঝতে পারে লোকগুলো সাংসুকে কেন খুঁজছে। সাংইয়ং এর তখন তার মায়ের কথা মনে হয়। তার মা বলেছিল, আমি জিনকে তোর কাছে রেখে যাচ্ছি, সাংসু তার বোনকে কিডনি দিচ্ছে, তাছাড়া সাংসু তো তার বন্ধু। তাই বোবা ছেলেটি হাসি মুখে তার বলিদান মেনে নেয়। এদিকে জিহো তখন পিয়ানো বাজানোর চেষ্টা করছিল। অন্যদিকে সাংইয়ং খোঁড়াতে খোঁড়াতে আসছে। লোক দুটো তাকে সাংসু মনে করে অনেক মেরেছে। সাংইয়ং এর মাথা ফেটে রক্ত বের হচ্ছে, তবুও সে অনেক কষ্টে জিহোদের বাড়ির সামনে আসে। তখনই তার জিহোর সাথে কাটানোর দিনগুলোর কথা মনে পড়তে থাকে। সাংইয়ং এর পা থেকে জুতোটা খুলে গেছে। সে জুতোটা তোলার জন্য অনেক চেষ্টা করছে, এটা যে জিহো তাকে দিয়েছে। অন্যদিকে জিহো আপন মনে শুধু পিয়ানো বাজিয়ে চলেছে। বোকা ছেলেটি তার জীবনের শেষ সময়টুকু পার করছে। সে তার পকেট থেকে মায়ের ছবিটি বের করে এবং বলছে, আমার ছোট্ট বোনটাকে যে খেয়াল রাখতে হবে। মা, আমি খুবই ভয় পাচ্ছি, আমার দম বন্ধ হয়ে আসছে মা, আমার খুবই কষ্ট হচ্ছে মা। এসব বলতে বলতে বোকা ছেলেটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মুভির সিনটাতে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি, যদি পারেন মুভিটি দেখে আসবেন। সাংইয়ং মারা গেলেও জিহোর দেওয়া সে জুতো জোড়া সে হারাতে দেয়নি। বেশ কিছুদিন পর জিন
তার ভাইয়ের ডেথ সার্টিফিকেট নিতে এসেছে। সেখানকার কর্মকর্তা বলে, মৃত ব্যক্তিদের নাম কি? জিন বলে, সাংয়ান। কর্মকর্তা বলে, তার সাথে আপনার কি সম্পর্ক? জিন বলে, সে আমার ভাই, আমি তার বোন। কর্মকর্তা বলে, ঠিক আছে। জিন বলে, সে আমার বড় ভাই, আমি তার ছোট্ট বোন। কর্মকর্তা বলে, ঠিক আছে, আপনার ঠিকানাটা দিন। জিন কান্না করতে করতে শুধু বলেই চলেছে, সাংয়াং আমার ভাই, আমি তার বোন। জিন আজ তার ভুল বুঝতে পারে, অথচ ক্ষমা চাওয়ার মতো তার ভাইটাই যে পাশে নেই। এরপর জিনই প্রথম তার ভাইয়ের রুমে এসেছে। জিন উপরে তাকালে দেখে উপরে লেখা আছে, জিনের জন্য সকালে নাস্তা বানাতে হবে, তার ঘুম ভাঙানো যাবে না। বোকা ছেলেটি প্রতিদিনই এটা পড়তো আর কাজ করত। জিন আজ তার ভাইকে খুব মিস করছে। জিনের কান্না আজ কারো কানে পৌঁছায় না। এদিকে সাংসু এখন সাংইয়ং এর দোকানটা চালায়। কয়েক মাস পর জিও এখন একজন দক্ষ পিয়ানিস্ট। তার পিয়ানো বাজানোর সুর সবাইকে মুগ্ধ করে। তবে জিও আজও সাংইয়ংকে মিস করে, সাংইয়ং এর জন্য কান্না করে। আর এখানে এত সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। আমাদের আশেপাশে হাজারো চালাক মানুষের ভিড়ে একজন বোকা মানুষ অনেক উত্তম, কেননা এই বোকা মানুষগুলো হাসির পেছনে কখনো কোনো সার্থকতা থাকে না। আজ এই পর্যন্তই, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়।